আমি নির্বাচন করব, জনগণের মুক্তির জন্য আমি বাজেট তৈরি করব, জনগণের কল্যাণের জন্য অর্থনীতি তৈরি করব, কিন্তু নমিনেশন দেবো ধান্দাবাজ লোককে, চান্দাবাজ লোককে। প্রত্যাশা তো ছিল আকাশ ছোঁয়া, সেটা এখন বলে কোনো লাভ নেই, বিকজ ওটা প্রায় গ্রাউন্ডে নেমে আসছে। পরিস্থিতিটাই ভিন্ন ছিল একেবারে। সেখানে একটা দলের পক্ষ থেকে মানে আইনজ্ঞ লোক, রসকর দলের লোক নিয়ে একটা মবই তৈরি করা হয়েছিল। বড় বড় দলগুলোর দাদাগিরি চলছে, তাদের সুবিধা মাফিক জিনিসটা হচ্ছে, ঠিক রাজনীতি সংগঠন বিবেচনা করে হচ্ছে না, গণতন্ত্রের শক্তি বিকাশের কথা ভাবা হচ্ছে না। সংস্কৃতিটা বদলে কি মানুষের অন্তর থেকে, উপলব্ধি থেকে। এইটা বাই ডিকটেশন হয় না, খালি বক্তৃতা দিয়ে হয় না, ঘটনা মানে আচরণ উচ্চারণ দুটোই মিলান, তারপরে হতে পারে এটা। কিন্তু এখন দেখা গেল একটা সেন্ট্রাল কমিটির মধ্যে বসে সবাই বুঝলো যে প্রেসিডেন্ট এটা একটা 2 নম্বরই ব্যাখ্যা দিলেন, তো তারও তো তাই শিখে যাবে। এবারে ডিসিপ্লিন কামস ফ্রম অ্যাবাভ, মাছ পচে মাথা থেকে। আপনি ওই লিডারশিপের ওই জায়গাটা ঠিক করেন, তার যদি আচরণ এবং উচ্চারণ পজিটিভ থাকে, বাকি দেশ বদলে যেতে পারে। এরকম পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা আছে। আমাদের এইখানে কিন্তু ওই নীতিবোধের বিষয়টাই নাই। কীরকম করে আনবেন? আমি মনে করি এটা খুবই ফিলান্থ্রপিক কাজ। তার সাথে সাথে কিছু কিছু আইন প্রবর্তনের ব্যাপার লাগবেই। যেমন এই ইলেকশনে যখন আপনি বলছেন যে রঙিন পোস্টার ছাপানো যাবে না, ব্যাপারটা আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু অনেকভাবে বড় এই জন্যে যে আপনি ক্যাম্পেইনে মিতব্যয়িতা বাধ্যবাধক একটা ব্যবস্থা করলেন, আলটিমেটলি মানতে হবে সবাইকে। একবার এই বেনিফিট যখন অন্যান্যরা পাবে, দেখবে যেটা বদলাতে পারবে না। ঠিক একইভাবে পুরো নির্বাচনী ব্যয় ওই 10 টাকা ভোটার প্রতি এরকম করে না বলে এটাকে একটা রিজনেবল জায়গায় যাতে ভোটটাও করা যায়। তো এইখানে যদি বেশি টাকা খরচের ব্যাপার না থাকে, তাহলে আমি মনে করি যে অনেকখানি রেস্ট্রিকশন আনতে পারলেন। আর সবার উপরে আপনি যদি পার্টিগুলোর নমিনেশন পদ্ধতির উপরে কোনো কিছু সিস্টেম করতে পারেন, মানে এখন তো কোটি কোটি টাকার বাণিজ্য শুধু নমিনেশন দেওয়ার উপরে হয়ে যাচ্ছে। তো যে লোকটা কোটি টাকা দিয়ে এমপি হলো, আরও 2-4 কোটি টাকা দিয়ে মন্ত্রী হবে, ও দেশের জন্য করবে কেন? ওর যদি মন্ত্রী হতে 50 কোটি টাকা খরচ হয়, তার তো প্রথম দায়িত্ব 50 কোটি সুদে আসলে তুলবে। তো ওইটাকেও রেস্ট্রিকশনের একটা ব্যবস্থা করা দরকার। আর গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাপক প্রচার লাগবে যে কীরকম লিডারশিপ আমরা চাই। কোনো দলকে আক্রমণ করে না, কিন্তু আপনি যে গুণের লিডারশিপ চান তার প্রোপাগান্ডা বা ক্যাম্পেইন বেশি করতে হবে আপনাকে। করা যায়, যাবে না কেন? প্রত্যাশা তো ছিল আকাশ ছোঁয়া, সেটা এখন বলে কোনো লাভ নেই, বিকজ ওটা প্রায় গ্রাউন্ডে নেমে আসছে। এই সরকার ওই রকম কিছু তৈরি করতে পারেননি। আমাদের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে গড়ে তোলার চেষ্টা করেননি। তারা বাইরের আবরণটা ওরকম রেখেছেন, কিন্তু ভেতরে আগের চর্চাটা অব্যাহত আছে, আমি দেখছি। ফলে গতানুগতিক নির্বাচনই হবে, কিন্তু তার মধ্যেও বাহ্যিক আবরণটাতে একটা প্রলেপ থাকবে। আমি মনে করছি তবু ভালো ভোটটা হয়ে যাক, কারণ ভোট যদি না হয় তাহলে আবার অন্ধকারের জগতেই যেতে হবে তো আমাদেরকে। অতএব ভোট হলেও এই চর্চাটা যেন অব্যাহত থাকে, এবং আমার খুব ডিস্ট্যান্ট হোপ নয়, আমার আশা আছে যে এই চর্চাটা থাকবে। আমার অভিজ্ঞতা হলো মুক্তিযুদ্ধের চেতনা সকল ও তো ধুলে মিশে গেছে 1 বছরের মধ্যে আওয়ামী লীগের মিশ্রদের কারণে তখন। কিন্তু এইবার 24-এর চেতনা আমি এখনও দেখছি যে লড়াই চলছে এখনও। মানে এই হিউজ টারময়েলের মধ্যে, এত টানাপোড়ন স্বার্থের লড়াইয়ের মধ্যেও এইটা আছে, যে বা যারা যেভাবেই এটাকে টিকিয়ে রাখুন না কেন, মানুষ এখন মনে করে তাহলে কী লাভ হলো, এটা করে কেন, এটা কেন হবে, এগুলো মানুষ প্রশ্ন করছে। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা ছড়িয়েও যাচ্ছে। সময় লাগতে পারে, কিন্তু আমি আশাবাদী আছি। ঢাকা 18 তো
সম্ভবত ঢাকা শহরের মানে মহানগরের সবচেয়ে বড় আসন এলাকার দিক থেকে এবং ভোটার সংখ্যার দিক থেকেও। আমি ঠিক স্টাডি করে বলছি না, কিন্তু কমনলি এরকম মনে হয় যে এই গুলশান শেষ ওইদিকে কামারপাড়া টঙ্গী এতদূর পর্যন্ত প্রায় 6 লাখের মতো ভোটার। অন্য কোথাও আছে আমার মনে হয় না। তো ইট ইজ হিউজ। এবং এখানে বিমানবন্দর আছে, এখানে নতুন থানা আছে, নদীর তীরে শিল্পাঞ্চল গড়ে উঠছে, অনেক কাঁচা টাকার খেলা আছে। তো আমি তো এখানে আসলে মানে ভোটার ছিলাম না বা ক্যান্ডিডেট ছিলাম না। যেহেতু আমার বগুড়াতে ব্লক হয়েছে, আমি এখানে গিয়েছি, চর্চা আছে, লোকজন কথাবার্তা বলছে। আমি যতখানি পরিচিত লোকে চেনে সেই ভিত্তিতে তারা ধরছে যে আমি এখানে টাকা লাগবে কেমন। আমাকে কেউ কেউ বলছে 20 কোটি টাকা কবে, এখানে ভোটই করা যাবে না। 20 কোটি টাকা আমি জীবনে চোখে দেখিনি। আগামীতে কোনোদিন আর দেখবো, আর কতদিনই বাঁচবো, দেখতেও পারবো, তুই ভোট আমি করবো কেমনে? বা কেউ 20 কোটি টাকা খরচ করে ভোট করবে কেন? যার 20 কোটি টাকা আছে সে বাকি জীবন আর মাসে কাটিয়ে দেবে, তার ভোট করার দরকার কী? তার মানে ধরে নিতে হবে যারা এরকম ভোট করে, যাদের সংগতি আছে, তারপরে তারা 20 কোটি টাকা ইনভেস্ট করে, মেবি 40 কোটি বা তারও বেশি কামাই করবে এরকম চিন্তা থেকে। আমি বলছি এটা বদলাতে হবে। মানে আপনাকে রেস্ট্রিকশন করতেই হবে। বলছেন আপনি 10 টাকা পার পার্সন, তার মানে আমার হিসাবে এখানে যদি 6 লক্ষ ভোটার থাকে, আমি 60 লক্ষ টাকা খরচ করতে পারি, লিখে দিতে পারি। এবং সবাই জানেন কেউই 60 লক্ষ টাকায় এখানে আসবে না, তো পাগলামি মনে করবে। এই মাইন্ডসেট বলি, এই পদ্ধতি বলি, এটা বদলাতে হবে, যাতে আমরা যা বলছি তার মধ্যে থাকতে পারি। এবং নির্বাচনী খরচ কমাবার ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচার প্রপাগান্ডার উপরে যদি গভর্নমেন্ট একটা নিয়ম করে যে এই ভিত্তিতে গভর্নমেন্ট এটা ইনিশিয়েট করবে, তাহলে আরও ভালো হতে পারে হয়তো। জানি না, বিস্তারিত কথা এখনই বলতে পারবো, আমি খুব লাউডলি বলছি। এগুলো নিয়ে চর্চাও হয়েছে, কিন্তু আন্তরিকভাবে কিছু হতে পারে মনে করে যদি একটা চর্চা শুরু করা যায় এবং যদি সেটা সরকারের পক্ষ থেকে হয়, এটা একটা সাকসেসের জায়গায় যেতে পারে। যেখানে গুণী লোক ভোট করবে, সেই গুণী লোকের টাকা কম থাকে, এটাই স্বাভাবিক। যারা সৎ চরিত্রবান, যারা দেশপ্রেমিক, তারা খুব ধনী লোক কীভাবে হবে? তাদের তো ধন আহরণের সময়টা কম হয়েছে। সেদিক থেকে আমি মনে করি নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছ, সহজ এবং সাশ্রয়ী হতে হবে। এই নির্বাচনের সময়ও আমরা মনে করছি যে এই লক্ষ্যেই আমাদের নির্বাচনটাকে দেওয়া উচিত। আমরা না থিওরিটিক্যাল এসব কথা বলি, কিন্তু এটার বাস্তবিক প্রায়োগিক মিনিংটা কী, চিত্রটা কী, এইটা বলতে না পারলে এই কথাগুলো বলার কোনো মানে থাকে না। আমি নির্বাচন বলবো জনগণের মুক্তির জন্য, আমি বাজেট তৈরি করব, জনগণের কল্যাণের জন্য অর্থনীতি তৈরি করব, কিন্তু নমিনেশন দেবো ধান্দাবাজ লোককে, চান্দাবাজ লোককে, জবরদখলকারী লোককে, ওইটা দিয়ে তো হবে না। ওইটার একটা দিক হবে যে আমাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। দ্বিতীয়ত তো আমাদের প্রোগ্রামের মধ্যে কি আছে, আমরা সত্যিকার দেশের ভার্টিক্যাল ডেভেলপমেন্টের জন্য কী কী জিনিস চিন্তা করছি এবং এটার ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামগুলো কী কী করছি। এইটা বোথ ম্যাক্রো এবং মাইক্রো লেভেল। মাইক্রো লেভেল বলতে আমি বোঝাচ্ছি কি, ধরেন অধিকাংশই তো গ্রামের সিট, গ্রামীণ অর্থনীতির প্রতি আমাদের কোনো নজরই নেই। মানে একটা রাস্তা বানিয়ে দিলে হয়তো একটা এলাকার লোক আলু প্রতি 2 কেজি, মানে পার কেজি আলু 1 টাকা করে লাভ করতে পারে। রাস্তাটা বানানো হচ্ছে না। আপনি 1000 কোটি টাকা দিয়ে এখানে বিরাট একটা করলেন, একটা বিল্ডিং বানাবে, যেই স্থাপনাই করেন, ওইটার বেনিফিট মানুষ যেভাবে পাচ্ছে সেটা ক্যালকুলেট করে অনেক একটা বের করবে, কিন্তু ওইখানে একটা ডাইরেক্ট বেনিফিট যেটা জনগণের কল্যাণ দেয়। তো ওই রকম অর্থে কিংবা ধরেন যে হেলথের ব্যাপারে আপনি আরও কী করতে পারেন। আমাদের অলমোস্ট হেলথ কেয়ার বলতে কিছু নেই, এডুকেশনের কোনো ডেভেলপমেন্ট নেই। এগুলো সব মিলে প্রোগ্রাম করে একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হুইচ ইজ আগেইন আমি বলবো ভার্টিক্যাল অ্যান্ড ইকুইটেবল। ওইটা যদি করতে পারি আমরা, সেইটা নিয়ে মানুষের কাছে যাওয়া। এখন যেমন ধরেন এগুলো আপনি এত দিতে পারবেন, কিন্তু বোঝানোর জন্য বলি, যত দিতে পারবেন সেটা বলবেন। রিলিফ চুরি হয়, রিলিফ চুরি হবার তো এখন সুযোগ থাকবার কথা না। কেন? আপনি কী পেয়েছেন? যদি আপনি ক্যাশ টাকা দেন তাহলে তো টেলিগ্রাফিক ট্রান্সফার, কোনো মিডলম্যানই থাকবার প্রশ্ন নেই। আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে তার কাছে
এই এত কোটি টাকা গেছে, এতগুলো মানুষকে এত করে টাকা দেওয়া হবে, আপনি তার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন, তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, এখানে চুরির ব্যাপার নেই। এরকম করে মডার্ন ডিভাইস ব্যবহার করে আপনি দুর্নীতিকে বহু জায়গাতে অ্যাড্রেস করতে পারেন। কিন্তু যে ক্ষমতায় গেল সেটা করতে চায় কি না, নাকি সে এটাকেই ব্যবহার করে, যেমন ইভিএম ব্যবহার করেও চুরি করা যায়, ওই রকম যদি করেন তাহলে তার হবে না। ওই রকম পার্টি লাগবে, ওই রকম লিডারশিপ লাগবে, এবং সেটাও মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। তুমি কেবলমাত্র কে তোমাকে 10টা টাকা দিতে পারলো এইটা দিয়ে ভোট দিলে চলবে না, তোমাকে দেখতে হবে যে তোমার আলটিমেট বেনিফিট কাকে দিয়েও হয়। সম্ভব, রাজনীতিতে যদি সিরিয়াস থাকে। বাতিল করার বিরুদ্ধে আমি অ্যাপিল করেছি। 11 তারিখে একটা শুনানি আছে। খুবই দুর্বল কারণে বাতিল করা হয়েছিল। আসলে আমি দেখলাম যে জেলায় জেলায় যারা যারা এই স্ক্রুটিনি কাজটা করেছেন তারা সবাই সমানভাবে শিক্ষিত নন, মানে এই আইন সম্পর্কে। আমি তো ঢাকাতেও দিয়েছি, এবং আপনি যেটা বললেন প্রায় একই সময় একইভাবেই ফর্ম ফিল আপ করেছি। তো ঢাকাতে তো টিকেছি। ঢাকাতেই যেটা দেখেছি হয় কি, নির্বাচন কমিশন জেলায় তাদের যে শাখা বসে তারা প্রার্থীদের বাদ দেওয়ার জন্য বসে না, তাদেরকে অ্যাকোমোডেট করবার জন্য বসে। তাদের কোনো ভুল হলে সে সংশোধন করে যদি গ্রহণ করা যায় তাই সেই জন্যই বসে। এই জন্যই এমনকি এফিডেভিট পর্যন্ত রিভাইজ করা যেতে পারে, পরে যে রিভাইজ আপনি দিতে পারেন, হয়তো সময় দিল 1 ঘন্টা 2 ঘন্টা, অথবা পরদিন সকালে দিলেন, যেটা ঢাকায় করা হয়েছে। কিন্তু বগুড়ার পরিস্থিতিটাই ভিন্ন ছিল একেবারে। সেখানে একটা দলের পক্ষ থেকে, মানে আইনজ্ঞ লোক, রসকর দলের লোক নিয়ে একটা মবই তৈরি করা হয়েছিল, যার ফলে সেখানকার নির্বাচন কমিশন খুব প্রপারলি কাজ করতে পেরেছেন বলে আমার মনে হয় না। আমি বলবো একদম ফ্লিমজি দুটো কারণ দেখিয়ে তার এটা বাতিল করেছেন। আমি আশা করি এটা 11 তারিখের অ্যাপিল শুনানির পরে আবার বৈধ হয়ে যাবে। তখন দুটো আসনেই আমার প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপার থাকবে। আমি দুটো আসনই এখনো পর্যন্ত ওপেন রেখেছি। চিন্তা করবো, যেহেতু রায়টা হয়নি, আগে থাকতেই মানে এটার একটা সিদ্ধান্ত তো করে ফেলতে পারছি না। আপিল শুনানির ফলাফলের উপরে ভিত্তি করে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আবার নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে এরকম করে না। নির্বাচনের পরিবেশ বলতে আমরা নির্বাচনের মাঠ বোঝাই তো প্রধানত, ওইটাতে প্রভাব ফেলছে তা না, কিন্তু একটা প্রভাব তো ফেলছেই। কারণ ধরেন যত বহু এরকম বাতিল করা হয়েছে, যদি দেখা গেল যে মোর দ্যান 50% সেগুলো রিভাইভড হয়েছে, তাহলে অহেতুক এই প্রার্থীগুলোকে আপনি একটা হেনস্থার মধ্যে ফেললেন না, তাদেরকে তো ডিলে করিয়ে দিলেন। ইনফ্যাক্ট 15 তারিখ পর্যন্ত যদি শেষ শুনানি, তাদের কাছ থেকে বিরত রেখে দিয়েছেন আপনি। এবং এইটাই যে মব তৈরি করে করা হচ্ছে সেইটা খুবই অন্যায়। বরঞ্চ এটা হতে পারে, সব জায়গাতে যেটা করা হয় এটা ভুল হয়েছে, সংশোধন করলেন। যদি তথ্য গোপন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেটা নির্বাচন প্রক্রিয়া তথা দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, সেরকম ক্ষেত্রে মেজর সিদ্ধান্ত হতে পারে বাতিল। কিন্তু এখানে এই বিষয়গুলো ঠিক বোঝাও হয়েছে তা মনে করি না, বানাতো হয়নি। কিছু পরিবেশের উপর তো প্রভাব পড়েছে, কোনো কোনো দল তো অভিযোগও করেছে এগুলো নিয়ে। এটা না হলেই ভালো ছিল। আমরা যে নির্বাচনের প্রত্যাশায় ছিলাম, যে নির্বাচনের প্রত্যাশায় এত রক্ত গেল, জীবন গেল, এত বড় সংগ্রাম হলো, এইটা তার ব্যত্যয় হয়েছে একটা। এই কনসেপশনটা আমি মনে করি একটু পরিষ্কার থাকা দরকার। সবাই কিন্তু বলছে আসন সমঝোতা। জোটটা একটু বড় বিষয় হয়, জোটে একটা কমননেস থাকে। যেমন ধরেন কোনো কমন তো প্রতীকও হচ্ছে না, কোনো কমন ম্যানিফেস্টো হচ্ছে না, কোনো কমন বক্তব্য যাচ্ছে না। এটা হচ্ছে আপনি 5টা 10টা দল মিলেছেন পারস্পরিক সুবিধা অসুবিধার ভিত্তিতে আরও বেশি করে যাতে বিজয় অর্জন করা যায় তার জন্য একটা আসল সমঝোতা করছেন, এর বাইরে কিছু এটা। এতে আসলে আরও সুযোগটা বাড়বার কথা ছিল। তবে আপনার প্রশ্নটা এই জন্যে যুক্তিসঙ্গত হতে পারে যে আসলে আমি যেরকম করে বললাম সেরকম করে কি সমঝোতা হচ্ছে, নাকি এটা মানে বড় বড় দলগুলো দাদাগিরি চলছে, তাদের সুবিধা মাফিক জিনিসটা হচ্ছে।
ঠিক রাজনীতি সংগঠন বিবেচনা করে হচ্ছে না, গণতন্ত্রের শক্তি বিকাশের কথা ভাবা হচ্ছে না। তো আমাদের এখানে যেটা হচ্ছে বাস্তবত সমঝোতাও যে হচ্ছে সমঝোতাও না, মানে বলা হচ্ছে এতগুলো দেবো, আছেন কিনা, এটা তো দেয়া নেওয়ার প্রশ্ন হবে কেন? আপনি দেখছেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা, তাহলে আমারই যদি যোগ্য লোক বেশি থাকে তা আপনি দেবেন, কিন্তু আপনি মনে করছেন না তাকে বেশি দেওয়া যাবে না, কমিয়ে রাখতে হবে, একটা সাইজের মধ্যে রাখতে হবে। এগুলো তো আছেই জোটের মধ্যে হয়, যেইভাবে বিকশিত হওয়ার কথা ছিল ঠিক জোটের মধ্যে যাওয়ার কারণে দল বিকশিত হয়েছে। আমাদের এই দেশে এই ইতিহাস তৈরি হয়নি। প্রথম কথা হলো আসন সমঝোতা করতে চাইলে, ধরেন আমি আপনি একটা সমঝোতায় আসতে চাই, তৃতীয় পক্ষে তো গাত্র দেওয়া হয় কিছু নাই। যদি এমন কিছু হয় যে তৃতীয় পক্ষের এখানে স্বার্থ আছে, আমি আপনি একসাথে হলে শক্তি বৃদ্ধি হলো, তাতে তার বিরুদ্ধে লড়াইটা বেশি ভালো করতে পারলাম, তো তাই তো আমি করবো। ইট ইজ এ ওয়ার, পলিটিক্স ইজ এ কন্টিনিউশন অফ ওয়ার বাই আদার মিনস। তো এইখানে নির্বাচনটাও তো একদম ক্ষমতার জন্য সরাসরি লড়াই। তা আমি যত পারি আমি ক্ষমতায় যাওয়ার জন্য আমার সিট নাম্বার বাড়াবার জন্য সমঝোতা করব। দিস ইজ এ পার্ট অফ দি গেম। এইটা নিয়ে মানে উষ্মা প্রকাশ করার বা এটা অপছন্দ করবার কোনো কারণেই করে কোনো লাভও নেই। তবে ওই সমঝোতাটা যদি রাজনীতি বা নীতি বহির্ভূত হয়, কেবলমাত্র ক্ষমতার বিবেচনায় হয়, সেটা একটা চিন্তার প্রশ্ন। কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলেন? কোনো কিছুই মেনে না, তো কেবল ক্ষমতা, কেবল কোনো একটা ভালো শক্তিকেই মোকাবেলা করার জন্য এক হয়ে গেলেন, ওগুলো তো মানে কেস টু কেস আপনাকে বলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তো এ পর্যন্ত যেগুলো যেগুলো করেছে সেগুলো সবাই আপনাদের জানা আছে। বিশেষ করে এই প্রশ্নটা বেশি করে আসছে শেখ হাসিনা যখন ধীরে ধীরে কর্তৃত্ববাদী থেকে ফ্যাসিবাদী হয়ে গেছে, তখন যে একটা সর্বব্যাপক জাতীয় ঐক্য গড়ে আন্দোলন করবার প্রশ্নটা হয়েছিল, সেই চর্চায় আমরা ছিলাম, এগুলো দেখেছেন সবাই। কিন্তু এখনকার বিষয়টা হচ্ছে যে এখন ওই রকম জাতীয় ঐক্য হবে না। এবং আমি একটু আগে আপনাকে বলেছি, কোনো নির্বাচনী মোর্চা হচ্ছে না। তার মানে জাতীয় ঐক্য মোর্চা বলতে বা ঐক্য ফ্রন্ট টাইপের এগুলো কিছুই নাই এখন আর। এটা কেবলমাত্র একটা সমঝোতার জায়গায় আছে। তবে এই সমঝোতাটা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি পোক্ত আছে, বিকজ আমরা অনেকগুলো বছর পরীক্ষে এই জায়গায় এসেছি। সেই অর্থে মানে বাঁধুরিটা অত দুর্বল না, অত হালকা না। একটা কিছু হলে চট করে একজনকে জিজ্ঞেস করতে পারি এরকম কেন হলো, এটা ঠিক করে, এরকম মানে ওই দেয়া নেওয়াটা আছে। এখন আমরা ধরেন এই বাস্তবতাটা বুঝি বা বুঝতে শিখেছি বা দিশাই অনেক দিনের অভিজ্ঞতার মধ্যে দিয়েই বুঝেছি। আমরা এই লড়াইয়ে যেমন থাকছি, তেমনি নিজেদের মতো করে নিজেদের দলের অথবা আমাদের যে রাজনীতি আছে তার ভিত্তিতে যদি কোনো জোট করতে পারি, তাহলে সেই জোটের রাজনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের গণতন্ত্র মোর্চা ছিল বলতে নাই যে তা বলছি না, কিন্তু এই নির্বাচনী জোয়ারে ওইটার অ্যাক্টিভিটিটা আগের মতো নেই, কিন্তু আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি। দলগতভাবে আমরা মনে করি যে মানে গণতন্ত্র ধরেন কোনো সময়ই ইফেক্টিভ হবে না, কার্যকরী হবে না যদি সেটা অর্থনীতির ক্ষেত্রে তার প্রয়োগ না থাকে। ওই যে বলে না, পলিটিক্স হলো কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। তারপরে অর্থনীতিতে বিরাট বৈষম্য, আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করছেন, এগুলোর কোনো মানে নাই। কারণ যার টাকা থাকে সে ভোট কিনে দিতে পারে, যার টাকা নেই সে বেচা যায়, ইচ্ছা করেই বেচা যায়, তাকে আপনি নীতিবাক্য বললে তো লাভ নেই। তো ওই লড়াইটা করবার জন্যে আমরা আমাদের কনসেপ্টটা আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কল্যাণ রাষ্ট্র বলতে মানে এখন কিন্তু আমরা সব পার্টি কল্যাণ রাষ্ট্র বলে, কিন্তু একটা বাজেট করবার সময় এটা কল্যাণমুখী বাজেট কিনা তার কোনো পুঙ্খানুপুঙ্খ দূরের কথা, একটা ইনসাইড ভিউ নেই দলের। কল্যাণ রাষ্ট্র মানেই আমরা আমাদের সিদ্ধান্তে বলি যে রাষ্ট্র তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে জনগণের কল্যাণটাকে প্রায়োগিক অর্থে, তাত্ত্বিক অর্থে প্রধান করে দেখে। তো সেরকম করে দেখা তো হচ্ছে না। তো ওইটাই আমরা করতে চাই। সেই জন্যেই যেমন আমরা অর্থনীতিতে এই যে শুধু ভার্টিক্যাল ডেভেলপমেন্ট এইটা বন্ধ করে, মানে মেগা প্রজেক্ট বন্ধ করে দিবে এরকম বলছি না, বলছি যে
এইটার পাশাপাশি ল্যাটারাল ডেভেলপমেন্ট বা ইকুইটেবল যেটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস, এইটা যাতে করা যায় সেই লক্ষ্যে চেষ্টাটা করছি।